আমরা এর আগে আমাদের দলের পক্ষ থেকে ঘোষণাপত্র বা ইস্তাহার আমরা করেছি। আবার যারা 2000 থেকে 2005, 2010 থেকে 2021-এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত পুরসভা চালাচ্ছেন, তারাও তাদের কাজের খতিয়ান বা শ্বেতপত্র প্রকাশ করার বদলে কলকাতাবাসীকে 10 দফা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ইস্তাহারের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস। আর হলফনামাগুলি প্রকাশিত হওয়ার পরে কলকাতা জুড়ে রব উঠেছে যে তৃণমূল কংগ্রেসের কাটমানি কাউন্সিলর আর কাটমানি প্রার্থী, যাদের পেশা সমাজসেবা আর হলফনামায় কোটি কোটি টাকার সম্পদ, তাই গোয়াতে সরকারি প্লেন নিয়ে দলের কাজে ব্যস্ত থাকা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গোয়া থেকে ফিরে এসে গতকাল তোলাবাজির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। কারণ তিনি বুঝেছেন যে তোলাবাজি এবং কাটমানি আর হলফনামার সমাজসেবার পেশায় কোটি কোটি টাকার সম্পদ করা, কোনো কোনো প্রার্থীর 1.5 কেজি পরিমাণ সোনা হলফনামায় উল্লেখ করা, পুরী থেকে শান্তিনিকেতন হয়ে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের নাম বদলে হরিশ ব্যানার্জি স্ট্রিট পরিণত হওয়া কলকাতা নির্বাচনে একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে এবং মানুষের মধ্যে, চিন্তাশীল বাঙালির মধ্যে এটা চোরার স্রোতের মতো কাজ করছে। আমরা একটা নির্দিষ্ট বিষয়ের জন্য আজকে সাংবাদিক সম্মেলনে বলতে চাই, সেটা হলো কলকাতায় অতি প্রাচীন হাউস ওনার্সদের একটি অর্গানাইজেশন আছে। এটি একটি অতি প্রাচীন অর্গানাইজেশন, অনেক প্রবীণ যারা গৃহের মালিক, শতাব্দীর পর শতাব্দী কলকাতায় বসবাস করেছেন, দশকের পর দশক কলকাতায় বসবাস করেছেন। সেই সিনিয়র হাউস ওনার্সদের এটা অর্গানাইজেশন। তারা নোটাতে ভোট দেওয়ার জন্য একটা আবেদন করেছেন, কারণ তাদের কর্পোরেশন ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে তারা শাসক দলের কাছ থেকে বিগত 16.5 বছর কোনো রকম সহানুভূতি বা এই সমস্যার সমাধান দেখতে পাননি। তারা কার্যত হতাশ হয়ে নোটাতে ভোট দেওয়ার জন্য একটি সেমিনার করেছেন, কোনো কোনো সংবাদ মাধ্যমে এসেছে, এবং ভারতীয় জনতা পার্টির কলকাতা নির্বাচন পরিচালনা কমিটির নোটিশেও বা রাজ্য নেতৃত্বের নোটিশেও বিষয়টা এসেছে। আমরা আপনাদের মধ্য দিয়ে কলকাতায় এই মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং কলকাতার স্থায়ী বাসিন্দারা, যাদের সঙ্গে কলকাতার আবেগ ও সব কিছুই যুক্ত রয়েছে, এবং তারা প্রমোটারদের হাতে নিজেদের বসত বাড়ি তুলে দেননি, এই ধরনের লোকজনের হাতে, এবং তারা কমার্শিয়ালি কোনো টেনেন্ট বা ভাড়াটিয়াও রাখেননি। এই লোকগুলো সত্যিকারের খুবই তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন তথা রাজ্য সরকারের কাছ থেকে অবহেলিত হয়েছেন বলে তাদের যে যুক্তিসঙ্গত দাবিগুলো ভারতীয় জনতা পার্টি সহানুভূতির সঙ্গে লক্ষ্য করেছে। আমরা আপনাদের মধ্য দিয়ে কলকাতার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের উপরে এই যে কর্পোরেশন ট্যাক্স সংক্রান্ত বিষয়, তাতে কতগুলো প্রতিশ্রুতি বা কমিটমেন্ট আমরা দিতে চাই। এক হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর স্কোয়ার ফিট অনুযায়ী
কেএমসি ট্যাক্স ভারতীয় জনতা পার্টি কর্পোরেশন তৈরি করলে চাপানো হবে না। পুরনো বাড়িওয়ালা ও বাড়ির অত্যাধিক করের বোঝা যেগুলো আছে সেটাও নিষ্পত্তি আমরা করব। আমরা কোনো রকম ইন্টারেস্ট বা পুরনো ট্যাক্সের বোঝা তাদের উপর চাপাবো না এবং কেবলমাত্র বাণিজ্যিকভাবে বা ভাড়াটিয়া রেখে যা বাড়ি ব্যবহৃত হয় না, যাদের কথা আমি আগে উল্লেখ করেছি, তাদের ট্যাক্স নির্ধারণের পদ্ধতিটা সবচেয়ে সহজ থাকবে এবং বর্তমান ট্যাক্স থেকেও তারা কম পরিমাণ যাতে ভবিষ্যতে ট্যাক্স দিতে পারেন তার জন্য ভারতীয় জনতা পার্টি তাদের কাছে অঙ্গীকার করছে। এর বাইরেও দুটো আইন একসঙ্গে চলে, আপনারা জানেন, প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট এবং কেএমসি অ্যাক্ট। এক্ষেত্রে আমরা তো প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট তার কেএমসি অ্যাক্টের সমতার কথা বলতে পারি না, কারণ বিধানসভায় এই আইন পাস করাতে হয় আর তৃণমূল কংগ্রেস বিধানসভা পরিচালনা করছে, তাদের বিপুল মেজরিটি ওখানে আছে। আমরা দাবি করছি প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট এবং কেএমসি অ্যাক্টের মধ্যে সমতা এনে নতুন বিল আনা হোক, এটা আমরা ভারতীয় জনতা পার্টি দাবি করছি। বর্তমান যে স্কোয়ার ফিট অনুযায়ী ট্যাক্সের পদ্ধতি আছে, এই ট্যাক্সের পদ্ধতিতে বকেয়া ট্যাক্সের বিষয়ে নিষ্পত্তি করার যেমন প্রভিশন থাকবে, ব্যবস্থা থাকবে, কিন্তু কোনো ক্ষেত্রেই বকেয়া ট্যাক্সের জন্য স্কোয়ার ফিট অনুযায়ী বাড়ি নিলাম করা যাবে না, এটা আমাদের কমিটমেন্ট থাকছে। আমি আগে সুদ এবং পেনাল্টির কথা বলেছি। ভারতীয় জনতা পার্টির কি যদি কর্পোরেশন কলকাতার হাউস ওনার্সরা তুলে দেন, কোনো ক্ষেত্রে সুদ এবং পেনাল্টি চার্জ করা হবে না। এর বাইরেও আপনারা জানেন বস্তিবাসীদের জন্য যে বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা হয়েছিল এবং 19 সালে বিধানসভা ভোটের আগে বস্তিবাসীদের লাইন দিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছিল বড়ো অফিসে, সেই বস্তা বস্তা ফিল আপ হওয়া ফর্মগুলি গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হয়েছে, নইলে ম্যানহোলের ঢাকনা খুলে ফেলে দেওয়া হয়েছে। আমরা বস্তিবাসীদেরকে কমিটমেন্ট দিতে চাই যে তাদের করের ক্ষেত্রে যেমন আমরা ছাড় দেব, সাথে সাথে আমাদের বস্তির ক্ষেত্রে আনা যে আইন, সেই আইন যেটা বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন মানে আবেদন গ্রহণ করা সত্ত্বেও নিষ্পত্তি করেনি, সেটা আমরা করব। এর বাইরেও কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করতে গিয়ে সর্বস্তরের আমরা নেতা মানে জনপ্রতিনিধি, বিজেপির নেতা কর্মী, তারা মানুষের কাছ থেকে ব্যাপক অভিযোগ পেয়েছেন যে প্রতিটা ক্ষেত্রে কাউন্সিলর এবং কাউন্সিলরদের মনোনীত কিছু নির্দিষ্ট লোক টাকার বিনিময়ে রফা করেছেন। ধরুন কারো বিল্ডিং প্ল্যানের ভায়োলেশন আছে, তার ফাইন হওয়া স্বাভাবিক বা সেটা ভেঙে ফেলার অর্ডার হওয়া স্বাভাবিক নিয়ম মেনে, কিন্তু সেই ফাইনটা কর্পোরেশনে জমা হবে। কর্পোরেশনে ফাইন জমা না করিয়ে কাউন্সিলর তার প্রতিনিধির মাধ্যমে ওয়ার্ড অফিসে বা বাড়িতে ডেকে নিয়ে এসে রফা করেছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি মালিক মমতা ব্যানার্জি, কালকে দেখবেন তার নিজের ওয়ার্ডের কাউন্সিলর রতন মালাকারকে বাদ দিয়েছেন। কেন তার ভাতৃবধূ, তার একমাত্র প্রফেশন সমাজসেবিকা, হলফনামায় 5 কোটি টাকার ঘোষণাপত্র পাওয়া গেছে, পুরী শান্তিনিকেতন হয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত 9টা প্লটের মালিক হয়েছে, যার অ্যাকচুয়াল বাজার ভ্যালুয়েশন 50 কোটি টাকার বেশি।
তাকে টিকিট দেওয়ার ক্ষেত্রে যে মমতা ব্যানার্জি এক সময় পরিবারবাদ, বংশবাদ, নেপোটিজম বা স্বজনপ্রীতির বিরোধিতা করতেন, তিনি কালকে বলেছেন যে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় লোক দাঁড় করিয়ে বলছে কাউন্সিলর, আমার এলাকার কাউন্সিলর টাকা তোলেন, প্রকাশ্যে বলেছেন। তা আমরা ভারতীয় জনতা পার্টি এই তোলাবাজি এবং কাটমানি সর্বক্ষেত্রে কর্পোরেশনকে আড়ালে রেখে অবৈধ কাজগুলি অর্থের বিনিময়ে তাকে, যাকে বলা হয় একেবারে রেগুলারাইজ, মানে তাকে ছাড়পত্র দেওয়া হলো, সেক্ষেত্রে কেএমসিতে দুর্নীতি দমন এবং রেগুলার অডিট, এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি কলকাতার মানুষকে অঙ্গীকার করছে যে প্রত্যেক বছর একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার সাথে সাথে সেপ্টেম্বরের মাসের মধ্যে অডিট করা হবে এবং সেই অডিটের কপি পাবলিক ডোমেনে ওয়েবসাইটে রাখা হবে। এই ছিল আমাদের বক্তব্য। আমার অনেকগুলো প্রচার আছে, ছেড়ে দেন। আর কিছু আছে প্রশ্ন? কলকাতা পূর্বতে কেন্দ্রীয় বাহিনীর আজকে সিঙ্গেল বেঞ্চে খালি হয়েছে, সেটা নিয়ে আবার তো ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি দেখছি মামলা হয়েছে, এটা নিয়ে যদি আপনাদের অবস্থানটা একটু বলেন। প্রথমত সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্ট বাতিল করেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা ওখানে গিয়ে অ্যাপ্রোচ করো, এবং আমরা সিঙ্গেল বেঞ্চে অ্যাপ্রোচ করেছিলাম, সেখানেও কিন্তু সিঙ্গেল বেঞ্চে জাজ খারিজ করেননি। বলেছেন কোন ফোর্স দিয়ে ইলেকশন হবে ওটা স্টেট ইলেকশন কমিশন ঠিক করবে। সিভিক ভলেন্টিয়ার দিয়ে করবেন, না প্যারামিলিটারি দিয়ে করবেন, না রাজ্য পুলিশকে দিয়ে করবেন, না লাঠিধারী পুলিশকে দিয়ে করবেন, এটা স্টেট ইলেকশন কমিশনকে তারা করেছেন। কিন্তু আমাদের যেহেতু আইনি লড়াইতে সুযোগ আছে ডিভিশন বেঞ্চে আবেদন করার, তাই আমাদের ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেল ডিভিশন বেঞ্চে আপিল করেছেন, আপিল গ্রহণ হয়েছে, আগামীকাল শুনানি আছে। আমরা আশাবাদী যে ভয়মুক্ত অবাধ পরিবেশে আজকে যে মহামান্য কলকাতা আদালতকে বলতে হচ্ছে যে 25% নয় 100% সিসিটিভি লাগাও, কেন বলছে? আদালতও গত নির্বাচনগুলোর রেকর্ড তো দেখছে। ভবানীপুরে 90,000 ভোটার বাড়ি থেকে ভোট দিতে নামেননি, তার মধ্যে 37,000 এমন ভোটার আছেন যারা এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে বাড়ি থেকে, কোভিডের দ্বিতীয় ঢেউ চলছে, আপনারা কেওড়াতলা মহাশ্মশানের সামনে শব্দের লাইন দেখাচ্ছেন, সেই সময়েও ভোট দিতে বেরোলেন 37,000 এমন লোক, ভবানীপুরে ভোট দিতে বেরোলেন না কেন? টোটাল নাম্বার অফ অ্যাবসেন্ট ভোটার হচ্ছে 90,000। ছেড়ে দিলাম সব ভোটে 100% ভোট পড়ে না, এমন 37,000 লোকের নাম আছে যারা 4 মাস আগে ভোট দিয়েছে, 5 মাস পরে ভোট দিতে বেরোয়নি। কি এমন সন্ত্রাসের পরিবেশ করলেন? এই জন্য এই আদালতই, কলকাতা আদালতই গত পরশুদিন 100% বুথে সিসিটিভি, কাউন্টিং সেন্টার এবং স্ট্রং রুমে সিসিটিভির নির্দেশ দিয়েছে। আজকে 24 নম্বর আইটেমে যখন বলা হলো যে আধা সামরিক বাহিনীর বিষয়ে আমরা কোনো অর্ডার দেব না, স্টেট ইলেকশন কমিশন ডিসাইড করবে যে কি ধরনের ফোর্স দিয়ে তারা ভোট করবে, এটা অর্ডার। ওই একই তালিকার কজ লিস্টের 25 নম্বরে যে তা ছিল, 63 নম্বরের প্রার্থী আমাদের নবীন মিশ্রর যে প্রেয়ার, বিশেষ করে পার্ক স্ট্রিট থানা এলাকায়, সেখানে তো অর্ডার দিয়েছে নবীন মিশ্রর পক্ষে এই আদালতে। যে বুথ প্রিমিসেসের মধ্যে গত বিধানসভার ভবানীপুরের ভোটে ভোট লুট হয়েছে, একাধিক বুথ আছে ওখানে, সেই স্কুলের পিছনের দরজা দিয়ে লোক ঢুকিয়ে ভোট করানো হয়েছে।
তার পাশেই ডেপুটি মেয়রের চেম্বার। সেই 25 নম্বরে একই জাজ বেঞ্চ কলকাতা আদালত বলেছে পিছনের দরজাটা পুলিশকে সিল করে দিতে। তাই আমরা আশাবাদী, যে আদালত 100% সিসিটিভি দেওয়ার কথা বলে, যে আদালত বুথ কম্পার্টমেন্টের পিছনের দরজাটা সিল করার জন্য নির্দেশ দেয়, সেই আদালত অবাধ ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশে কলকাতার মানুষ নিজের ভোট যাতে নিজে দিতে পারেন, কোন দলের প্রার্থী, পোলিং এজেন্ট বা বাইরে 200 মিটার বাইরে ক্যাম্প করে থাকা কর্মী সমর্থকরা একজনে যাতে আক্রান্ত না হয় তার ব্যবস্থা নিশ্চিতভাবে করবেন, এটাই আমাদের আশা। জনজাতি জমি অধিকার রক্ষা কমিটি মিছিল করেছে এবং তারা বলেছে আমাদের অধিকার চাই, কয়লা খনির নামে আমাদের দয়া চাই না। এটা নিয়ে কি বলবেন? আপনারা কি ভাবছেন ওখানে? দেখুন, সামগ্রিকভাবে দল এই বিষয়ে তার স্ট্যান্ড তৈরি করেনি, কিন্তু অ্যাজ এ অপোজিশন লিডার আমি এক্ষেত্রে ওখানকার মূলবাসী আদিবাসীদেরকে আমার সমর্থন আছে। ওখানে যে কায়দায় বীরভূমের যে স্টাইল, সেই স্টাইলে যেভাবে ওখানে ইতিমধ্যে বাইক বাহিনী আদিবাসীদের উপর অত্যাচার করছে, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। প্রথমত, ভারত সরকারের যে ফরেস্ট আইন, এই আইন হচ্ছে সুপার অ্যাক্ট। সেই ফরেস্ট অ্যাক্টকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। এই ফরেস্ট অ্যাক্ট লোকসভাতে পাশ হয়েছে, এতে সুপ্রিম কোর্টেরও ডাইরেকশন ছিল। ন্যাচারালি ফরেস্ট অ্যাক্ট ওখানে সিরিয়াসলি আপনার নাল অ্যান্ড ভয়েড, মানে তাকে ভেঙে ফেলা হচ্ছে যে স্টাইলে পশ্চিমবঙ্গ সরকার করতে চাইছে। দ্বিতীয়ত, ওখানকার কয়েক হাজার মূলবাসী আদিবাসী পরিবার, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে তাদের সেন্টিমেন্ট, তাদের বসবাস, তাদের ভবিষ্যৎ সব কিছুর কথা বিবেচনা না করে কার্যত 213 দম্ভে যে পদ্ধতিতে অগ্রসর হচ্ছে, এটা সফল হবে না। কতকগুলো বাস্তব গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এটা আমার মনে হয়েছে। তাই কিছু ভাতাজীবী অভিনেতা, স্বঘোষিত ভাতাজীবী বুদ্ধিজীবী, আগে বুদ্ধিজীবী নাম ছিল, এখন এদের নাম হয়েছে ভাতাজীবী, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। আরে কমিটিতে করতে হবে সোরেন, মান্ডি, হাঁসদা, মুর্মুদের দিয়ে, ওদের সমাজের লোকদের দিয়ে করতে হবে। এই আজে বাজে যাদের সঙ্গে মূলবাসী, জনজাতি, আদিবাসীদের কোনো সম্পর্ক নেই, সেই সব লোকদের দিয়ে করানো হচ্ছে। এবং প্রত্যেক দিনই বীরভূম জেলার চিহ্নিত সমাজ বিরোধীরা, শওকত মোল্লা, জাহাঙ্গীর খানের স্টাইলে যারা রাজনীতিটা করেন, তাদেরকে নিয়ে গিয়ে আদিবাসী মহল্লাতে মূলবাসীদেরকে ভয় দেখানো হচ্ছে। সিপিএম এর নেতা, ভারতীয় জনতা পার্টির লোকালি মন্ডল প্রেসিডেন্ট, তাদেরকে গায়ের জোরে কার্যত তৃণমূল কংগ্রেসের পতাকা ধরানো হচ্ছে। এটা গত 1.5-2 মাস ধরে চলছে। আচ্ছা, আপনারা তো লিংক চেয়েছিলেন, সিসিটিভি গুলো লিংক চেয়েছিলেন, কমিশন কোনো রেসপন্স করেছে এই ব্যাপারে? কমিশন কোনোটাই রেসপন্স করে না। কমিশন চিনি দুধ ছাড়া, লিকার চা ছাড়া আর কিচ্ছু দেয় না। ওখানে যে যায় তাকে লিকার চা খাওয়ায়। এই কমিশন কিছু করবে না। এই কমিশন সমস্ত নোটিফিকেশন, অর্ডার 14 তলার নির্দেশে করছেন। কারণ যিনি কমিশনার হয়েছেন তিনি এক্সটেনশন পেয়েছেন এই সরকারের কাছ থেকে, উনি বেনিফিটেড। এক্সটেনশন দেওয়ার পরে আবার তাকে 19 সালে স্টেট ইলেকশন কমিশনার করেছে।
তবে কোর্টের অনেকগুলি ডাইরেকশন হয়েছে আছে এবং আমার মনে হয় আদালত সহ গণতন্ত্র প্রেমীরা নজর রাখছেন। আর আজকে আমি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি দুজনেই সিঙ্গুরের মঞ্চ থেকে ঘোষণা করেছি যে পোস্ট পোল ভায়োলেন্সে আমরা মার খেয়েছি, আমাদের প্রার্থী পর্যন্ত শহীদ হয়েছেন মানস সাহা মগরাহাটের। তার পরবর্তী সময়ে ভবানীপুরে ভোট লুট মানুষ দেখেছে। খালসা স্কুলে ধরা পড়েছে কে? হুগলি জেলার ভোটার। খড়দাতে ধরা পড়েছে বাংলাদেশের ভোটার। 5 মাস আগে আমরা যেখানে জিতেছি সেই সিটে 87% ভোট পেয়ে 1,67,000 না 63,000 ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস গিনিস বুকে নাম তুলেছে। গোসাবাতে 84% ভোট পেয়েছে। তাই ভোটকে প্রহসনে পরিণত করার অনেকগুলো উদাহরণ আমাদের চোখের সামনে আছে। আমরা বলছি কলকাতার জনগণ, জনতা, জনার্দন, গণদেবতা, তারা 144টা আসনে কাকে জেতাবেন তারাই ঠিক করুক, আমরা ভার্ডিক্ট মেনে নেব। একটা বিজেপি প্রার্থী পোলিং এজেন্ট ওই দিন 200 মিটার বাইরে লিমিটেড লোক নিয়ে ক্যাম্প করতে হয়, এখন জানেন 4-এর বেশি হয় না। 200 মিটার বাইরে যদি একটা পার্টির পতাকার নিচে দুটো ছেলে বসে থাকে ভোটার লিস্ট নিয়ে, এই রকম কোনো ঘটনা ঘটে, পুরো পরিবার সকালবেলা একসঙ্গে ভোট দিতে গেছেন, বাবা আছে, মা আছে, ছেলে আছে, পুত্রবধূ আছে, কোথাও নাতি নাতনিরাও ভোটার হয়ে গেছে 3 প্রজন্ম। তাকে যদি বলা হয় মেসোমশাই আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান, এবারে বিজেপি কিন্তু বসে বসে দেখা আর আপনাদেরকে বাইট দেওয়ার কাজটা করবে না। গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন পার্টি অফিসে থাকতে, সমস্ত বিজেপি কর্মীকে। এর সঙ্গে গণতন্ত্র প্রিয় মানুষ যারা ভোটগুলিতে নজরদারি করেন, যারা অ্যাডভার্টাইজের উপর নির্ভর করেন না, পশ্চিমবঙ্গ সরকারের এমন মিডিয়া, অসংখ্য পোর্টাল, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট 2-3টা পোর্টাল ছাড়া কাউকে অ্যাড দেন না, তারা অনেক কাজ করছেন সোশ্যাল মিডিয়া। আমরা সবাই সতর্ক থাকবো, তাদেরকেও বলবো নজরদারি রাখুন, ভোটার ভোট দিবে, ভার্ডিক্ট সবাই মেনে নেব আমরা। কিন্তু এজেন্টকে 7টার সময় মেরে বের করে দিলাম, 7:10-এর মধ্যে প্রার্থীকে হেনস্থা করলাম, ভোটারকে আটকে দিলাম, হাই রাইজে 40টা ফ্ল্যাট আছে, ভোর 5টার সময় 2টো বোম ফেলে দিলাম, আর একটা তালা চাবি লাগিয়ে দিয়ে চলে গেলাম। বা বেলেঘাটাতে এর আগে হয়েছে কর্পোরেশন নির্বাচনে, হকারদের যে ঠেলা গাড়িগুলো যেখানে বিভিন্ন ফাস্ট ফুড বিক্রি হয়, বেলেঘাটাতে হাই রাইজের নিচে আগের দিন রাত্রে সেগুলো রেখে দিয়ে যাওয়া হয়েছে যাতে কেউ সরানোর লোক থাকবে না, সরাতেও পারেনি। এসব জিনিস যদি করেন, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, ছবি আসবে, বেলা 10টার পরে রাজ্য অচল হবে। আমরা সমস্ত বিজেপি এমএলএ-কে বলেছি কলকাতার বাইরে হাওড়া বা বিধাননগরে কোনো সেন্টারে চলে আসতে, সব বিজেপি এমএলএ যার ব্যক্তিগত অসুবিধা আছে বাদ দিয়ে। আমরা এই ঘটনা ঘটলেই স্টেট ইলেকশন কমিশন অফিসের দিকে মার্চ করব, যেতে পারলে ওই অফিস অবরোধ হবে, যেতে না পারলে যেখানে পুলিশ আটকাবে সেখানে অবরোধ হবে। আপনার বিদায়ের বর্ষপূর্তি পালন করবে তৃণমূল কংগ্রেস, উচ্ছ্বাস দিবস হিসেবে। আপনি কোন চ্যানেল? 24 ঘন্টা। আচ্ছা, আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমি করব, ঠিক আছে? আমি বলুন ওই মিটিংটা নন্দীগ্রামে গিয়ে করতে, মমতা ব্যানার্জির পরাজয়ের যে শোকের দিবস ওইটা পালন করতে বলুন। আচ্ছা, আপনার বিরুদ্ধে কথা বলে দল থেকে বহিষ্কৃত হওয়া সুরজিৎ সাহা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, বলেন শুভেন্দু অধিকারী প্রমাণ করে। আপনি ভালো থাকুন দীপক বাবু, ভালো থাকুন। আমি না, সুরজিৎ বাবু। আপনাকে আমি বলছি ভালো থাকুন, আমি এই বিষয়ে উত্তর দিতে পারবো না। আপনার যেমন প্রশ্ন করার অধিকার আছে, আমারও উত্তর না দেওয়ার অধিকার আছে।
আজকে উত্তর কলকাতার রাজাকাটরা থেকে মধ্য কলকাতার বউবাজার পর্যন্ত মিছিল করছে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 11টা ওয়ার্ড, 60 জন প্রার্থী, তাদেরকে নিয়ে আপনি বলছেন যে মানে বিজেপির অভিযোগ যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের একটা বাতাবরণ। মিছিলকে কেন্দ্র করে আপনার কিছু মনে হয়? না না, আমরা বলিনি তো এই অভিযোগ। আগের অভিযোগটা আমরা করেছি, আমাদের প্রার্থীদের আটকে রাখা হয়েছে। তো তৃণমূল কংগ্রেস স্বীকৃত রাজনৈতিক দল, তার স্টাইল অফ ফাংশনিং প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, কিন্তু ইলেকশন কমিশনে তো স্বীকৃত। সে মিছিল করলে আমাদের অসুবিধা কি? এই যে বিশাল মিছিল করে এটা কি না না, বিশাল মিছিল আমাদেরও হচ্ছে, আমরা ছোট বড় সবই আমাদেরও কর্মসূচি হচ্ছে। আমাদেরও সিঙ্গুরের প্রোগ্রামে অনেক লোক হয়েছিল, কৃষক হয়েছিল। ওগুলো কোনো বিরাট ছোট, ওসব কোনো বড় কথা নয়। আর সন্ত্রাসটা তৃণমূল কংগ্রেসের মজ্জাগত। তৃণমূল কংগ্রেসকে তো আপনার আমার থেকে বেশি আপনারা কেউ চেনেন না, ওটা মজ্জাগত। এবং নির্বাচন চলাকালীন স্টেট ইলেকশন কমিশনের প্রচার শিডিউল দেখবেন, যত কম বিরোধীদের প্রচার করতে দেওয়া যায় তার জন্য এই প্রচার শিডিউল বানিয়েছে। এরকম প্রচার শিডিউল হয়নি। ত্রিপুরা করেন, ত্রিপুরা 1 মাসের বেশি প্রচারের সুযোগ দিয়েছে। কোনো কম্পেয়ারই করতে পারবে না আমাদের স্টেট ইলেকশন কমিশন। আমাদের কত প্রার্থীকে হেনস্থা করেছে। আপনারা কয়েকদিন ধরে লিখেছিলেন, কেউ সবাই নয়, যে বিজেপিকে দেখা যাচ্ছে না। বিকেলবেলা পতাকা টাঙাচ্ছেন, রাত্রিবেলা কর্পোরেশনের 100 দিনের কাজের লোকগুলোকে ধমকে সব পতাকা ব্যানার সাফ করছেন। যে বাড়ির ওয়ালিং আপনি করতে যাচ্ছেন, এনওসি চাইতে যাচ্ছেন, কেউ যদি দিয়ে দেয়, পরের দিন গিয়ে ওই বাড়িতে ঝামেলা করছে, সেই লোককে অবজেকশন দিতে হচ্ছে। পরিবেশটা তো ওই জায়গায় তৈরি করে রেখেছে, এবং সেটার তো প্রতিধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে লোকজন আছে তাদেরকে তো বলতে হচ্ছে যে কাউকে বাধা দিও না, সন্ত্রাস করো না। মানে শুনছে না নিচের তলা, বা হয়তো ইমেজ বাঁচানোর জন্য বলছে, ইমেজ বিল্ড আপের জন্য, আর অন্যদিকে বলছে আমার সব চাই। এই যে বিরোধী শূন্য করার যে মানসিকতা, সর্বগ্রাসী খিদা। কলকাতাতে তো বাম আমলেও ভোট হয়েছে, বাম আমলে ভোট হয়েও তো 2000 সালে এখানে তৃণমূল কংগ্রেস বিজেপির জোট ছিল। আমরা তো 2000 সালে এখানে কর্পোরেশন জিতেছিলাম, এবং তখনও তো বামফ্রন্টের অনেক কাউন্সিলর জিতে এসেছিলেন, কংগ্রেসেরও কিছু লোক জিতেছিল। 2005 সালে আপনারা দেখেছেন। কিন্তু এই যে একজনও বিরোধী থাকবে না, সবকে শেষ করে দিতে হবে। পাঠাগারের কমিটি, ক্লাব কমিটি, দুর্গাপুজোর দখল, থানার লোকেরা চেক নিয়ে গিয়ে বলেছে যে বিজেপির কোনো বা বিরোধী দলের কোনো এমএলএ, এমপি, পদাধিকারী, নেতা কাউকে পুজোতে ডাকা যাবে না, তাহলে 50,000 টাকা চেক পাবে না। এই কালচার বাংলাতে কোনোদিন ছিল না। তৃণমূল কংগ্রেস আমদানি করেছে। পৃথিবীটা গোল, যোগ আর বিয়োগ ঠিক সময় হয়ে যাবে। যেমন সবাই জানতো কংগ্রেস ছাড়া কেউ দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী আসবে না। 21-এর বিধানসভায় 294 জনের মধ্যে কংগ্রেস 0। 77-এর পরে সবাই জানতো যে বামফ্রন্ট যতদিন চাইবে ততদিন থাকবে। একটা সময় 250-এর কাছে সিট পেয়ে গেছিল লেফট ফ্রন্ট। সেই লেফট ফ্রন্টের গোটা পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা প্রতিনিধিও নেই। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের থার্ড লতে বলে গেছে। তৃণমূল কংগ্রেস সেটা ভুলে গেছে, তাই এসব কাজ করছে।